পানির মাত্র 2-3 ফুট নিচে থেকে রক্তাক্ত বর্জ্যের লোভনীয় গন্ধের মধ্যে খাবার খুঁজে বেড়াচ্ছে দানবটা, কিন্তু কিছুই পাচ্ছে না। গন্ধ অনুসরণ করে অ্যাংলারের বোটের পেছন পেছন সাঁতরে চলেছে। ফুলকো দিয়ে ঢুকছে বেরোচ্ছে রক্ত মেশানো তেলতেলে পানি। কেবিনে বরফ দিয়ে এসে আবার মাছ কাটতে বসলো পিটার। মাংস রেখে বর্জ্যগুলো ছুঁড়ে ফেলছে ডেকের কিনার দিয়ে। ফেলার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে সিগালের দল। ডেকে আবার রক্ত জমে গেছে। বালতি দিয়ে পানি তুলে ডেকে ঢেলে দিল পিটার। ব্রাশ দিয়ে ঠেলে সরালো রক্ত ও আঁশ। সব রক্ত পরিষ্কার হলো না, ধোয়ার জন্য আরও পানি দরকার। বালতিটা তুলে দড়ির মাথা হাত ও কবজিতে পেঁচিয়ে বোটের পেছন দিকে চলল। এই গাধা, ধমকে উঠল অ্যাংলার, ধোয়া শেষ হয়নি? এই যে স্যার, হয়ে গেল। তাড়াতাড়ি করো, কয়েকটা মাছ কাটতেই সারাদিন লাগিয়ে দেবে নাকি? আর কাজ নেই? মদের বোতলে চুমুক দিল অ্যাংলার। সামনের দিকে তাকিয়ে বোট চালানোই মন দিল। পানিতে বালতি ফেলল পিটার। কাত হয়ে ডুবে গেল বালতি। দড়ি ধরে দিল টান। আচমকা পিছলে গেল পা। থাবা দিয়ে রেলিং ধরতে চাইল, কিন্তু রেলিং অনেক দূরে, হাতে লাগলো না। এক হাতে পানি ভরা বালতির দড়ি পেঁচানো, ওটার টান সামলাতে না পেরে ডিগবাজি খেয়ে পানিতে পড়ল পিটার। অনেক অপেক্ষার পর পেয়েছে পছন্দের শিকার। বাঁকানো নখে আঁকড়ে ধরে দ্রুত নিচে নেমে চলল দানবটা। শিকারের ছটফটানি অনেক আগেই থেমে গেছে। মেরে ফেলতে কয়েক সেকেন্ডও লাগেনি। নিচে নেমে সাদা নরম মাংস কামড়ে ছিঁড়ে গিলতে আরম্ভ করল। বুভুক্ষের মতো শুষে খেতে লাগলো গরম রক্তরস। খেতে খেতে গলা পর্যন্ত ভরে গেল। আর জায়গা নেই পেটে। আরাম করে বালিতে বসে তখন ক্ষত বিক্ষত দেহটাকে টুকরো টুকরো করতে লাগলো। কাজটা ওর কাছে এক মজার খেলা। বেশ কিছুক্ষণ পিটারের কোনো সাড়া শব্দ না পেয়ে ফিরে তাকালো অ্যাংলার। পিটারকে না দেখে গর্জন করে উঠল, এই গাধার বাচ্চা গাধা, হারামজাদাটা গেল কোথায়? কিন্তু সাড়া এলো না কারো কাছ থেকে। দুপুরের ঠিক পরপর ওয়েলারটাকে স্লিপে ঢোকালো রানা। আন্টি মিসেস মেলভিলকে হেঁটে আসতে দেখলো ডকের দিকে। তার হাতে পুরনো আমলের একটা বেতের ঝুড়ি। ওতে কি আছে রানা জানে। একটা স্যান্ডউইচ, এক থার্মোফ্লাস্ক ভর্তি বরফ মিশানো চা, মাছ ধরার সরঞ্জাম এবং মাছের টোপ ফেলে দেয়া মাংস ও চর্বির টুকরো, নষ্ট হয়ে যাওয়া রুটি ইত্যাদি। এ সময়টাই এখানে বসতে ভালো লাগে তার। লাঞ্চ সারেন, বড়শি দিয়ে ছোট ছোট মাছ ধরেন নীল বকটার জন্য। পাখিটা তাকে দেখে সরু লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো। ইঞ্জিন বন্ধ করে দিল রানা। পাহাড়ের ওপারের খাঁড়ি থেকে জানোয়ারের ডাক কানে এলো। সি লায়ন ডাকছে। উত্তেজিত কণ্ঠে ভিকি বলল, আঙ্কেল যাই? যাও, রানা বলল, আমি আসছি। বোট থেকে লাফিয়ে নেমে দৌড় দিল ভিকি। বোটের তলায় পড়ে থাকা মৃত পাখিগুলোর ওপর চোখ পড়ল মিসেস মেলভিলের। ওগুলো এনেছো কেন? খুনের নেশা চেপেছে কারো আন্টি, জবাব দিল রানা। কিংবা বলতে পারেন কোনো কিছুর। একটা মরা পাখি উঁচু করে ধরল। ডক্টর কিনকে দেখাতে নিয়ে এলাম, ম্যারিন ম্যামাল এক্সপার্ট। আলামত দেখে হয়তো বলতে পারবেন কিসে খুন করেছে। খুন? হ্যাঁ, সিগাল পয়েন্টের কাছে মেরে রেখে গেছে। একটা দুটো নয়, পাইকারি হারে। পাখিটা আবার বোটের খোলে ফেলে জিজ্ঞেস করলো রানা, ডক্টর কিনের থাকার ঘর ঠিক হয়েছে? হ্যাঁ, বিগ ওর জিনিসপত্র গোছাচ্ছে। ঘুরে দাঁড়ালো রানা। পাহাড় বেয়ে উঠতে শুরু করলো। চূড়ায় পৌঁছে ভিকির হাসি কানে এলো। নিচে তাকিয়ে সি লায়নের ট্যাঙ্কে দাপাদাপি করতে দেখলো ওকে। ভিকিকে ঘিরে চক্কর দিচ্ছে 4টে কালো ছায়া। পানির নিচে বিদ্যুৎ গতিতে ছুটছে ছায়াগুলো। ভিকির পিঠে ধাক্কা মারছে। ও ধরার জন্য হাত বাড়ালেই সরে যাচ্ছে চোখের পলকে। ট্যাঙ্কের কিনারে দাঁড়ানো একজন মহিলা হাত নেড়ে কি যেন বলছে লায়নগুলোকে। ভিকির সঙ্গে হাসছে। রানাকে ওরা দেখেনি। পাহাড় বেয়ে নামতে নামতে মহিলাকে ভালো করে দেখলো রানা। ও ভেবেছিল ডক্টর কিনের বয়স হবে 55 থেকে 60। দেখতে হবে শুকনো হাড্ডিসার, পুরুষের মতো খাটো করে ছাঁটা চুল,
চোখে সরু তারের ফ্রেমে গোল গোল কাঁচ লাগানো চশমা, পায়ে পাতলা স্যান্ডেল। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল। যে কোনো উঁচু দরের মডেল ম্যাগাজিনে কভারের ছবি হতে পারে ডক্টর কিন। পরনে শর্ট, গায়ে খাকি শার্ট, পায়ে নরম চামড়ার গোড়ালি ঢাকা বুট, রূপালি চেইনে বাঁধা দামি একটা সানগ্লাস গলায় ঝুলছে। এক হাতের কবজিতে স্টেইনলেস স্টিলে তৈরি একটা ডুবুরির ঘড়ি। বয়স রানারই কাছাকাছি, 27-28। রানার ওপর চোখ পড়তে চেঁচিয়ে উঠল ভিকি, ওই যে আঙ্কেল! ফিরে তাকালো ডক্টর কিন। কাছে এসে রানা দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল। মাসুদ রানা। আমি ক্যারোলিন কিন। রানার হাতটা চেপে ধরল, আন্তরিক হাসি হাসল। ভিকিকে দেখিয়ে রানা বলল, ও ও তো সি লায়ন হয়ে গেছে। তাই তো দেখছি, হেসে জবাব দিল কেরি। ট্যালেন্টেড ছেলে, আমাকে বলল সি লায়নগুলোর বন্ধু হতে চাই। সোজা পানিতে ঝাঁপ দিতে বললাম। তারপর আর কিছুই বলতে হয়নি, নিজে নিজেই শিখে নিচ্ছে। আঙ্কেল! চেঁচিয়ে বলল ভিকি, দেখুন। রানা ট্যাঙ্কের দিকে তাকালো। পানি থেকে মাথা তুলে ভিকির দিকে তাকিয়ে আছে দুটো সি লায়ন। একটা লায়নের দিকে পানি ছিটালো ও, জবাবে ফ্লিপার নেড়ে ওর দিকেও পানি ছিটানো শুরু করলো লায়ন দুটো, যেন বাচ্চাদের মতো খেলছে। জোরে হেসে উঠে পানিতে ডুব দিল ভিকি। লায়ন দুটো ছুটে গেল ওর দিকে। মখমলের মতো মসৃণ চামড়াওয়ালা শরীর ঘষে দিল ওর গায়ে। আশ্চর্য, কেরি বলল। নতুন কারো সঙ্গে সহজ হতে, কাউকে বিশ্বাস করতে অনেক সময় নেয় ওরা। বাচ্চাদের সরলতা অবশ্য সহজেই টের পেয়ে যায়। তবে এই ছেলেটাকে এমনভাবে নিয়েছে যেন কামড়াবে না তো। হেসে উঠল কেরি। একজন বিজ্ঞানীর মতো প্রশ্ন হলো না কিন্তু। আমি বিজ্ঞানী কে তা বলল আপনাকে? রানা হাসল। যা জিজ্ঞেস করছি জবাব দিন। এই ধরনের বুদ্ধিমান প্রাণীরা অকারণে কাউকে কামড়ায় না। কিছুটা অবাক হয়েই রানার দিকে তাকিয়ে আছে ডক্টর কিন। ভয় পেলে কিংবা ভয়ানক রেগে গেলে অবশ্য আলাদা কথা। তাছাড়া সবগুলোই মেয়ে। পুরুষ লায়নদের মতো অল্পতে রেগে যায় না, সহজে বিরক্তও হয় না। তাছাড়া পেট ভর্তি আছে, এখানে ভয় পাবার মতো কিছু দেখছে না। সি লায়নগুলোর সঙ্গে মিশে যাওয়া ভিকির ওপর চোখ ঘুরছে রানার। বুঝলাম। রানার সন্দেহ যাচ্ছে না বুঝতে পেরে কিন বলল, ওরা শিশুকাল থেকে আমার কাছেই বড় হয়েছে, ওদের আমি চিনি, চিন্তা করবেন না। ভুস করে পানির উপরে মাথা তুলল ভিকি, হাসছে। হাত নেড়ে রানা ডাকলো, অনেক হয়েছে, উঠে এসো। নীল হয়ে গেছে তো। কিন্তু আঙ্কেল! ভিকির দিকে তাকালো কেরি। লায়নগুলোরও বিশ্রাম দরকার ভিকি, তোমারও। ভিকি ট্যাঙ্ক থেকে উঠে এলো। ওর কাঁধ পিঠ ডলে ডলে গরম করে দিতে লাগলো রানা। বকা দিল, ভিজে কি অবস্থা হয়েছে দেখো, তোমার বাবা দেখলে। লায়নগুলোর দিকে তাকালো ভিকি। ও উঠে আসার সঙ্গে সঙ্গে ওগুলো উঠে পড়েছে, পাথরের উপর বসে রোদ পোয়াচ্ছে। আঙ্কেল, ওদের নাম জানেন? রিটি, সুজি, মেট ও বার্কি, ভিকি বলল। তবে কোনটা যে কে বুঝতে পারছি না, সবগুলোকে একই রকম লাগছে আমার কাছে। কেরি আন্টি বললেন, দেখতে দেখতে নাকি চিনে ফেলবো, আমার স্পেশাল ফ্রেন্ডও নাকি বানাতে পারবো। ভিকি ঠান্ডায় কাঁপছে। রানা বলল, যাও যাও, বাড়ি গিয়ে গোসল করে কাপড় পরে নাও। পা বাড়াতে গিয়ে কেরির দিকে ফিরল ভিকি। পরে আবার খেলতে পারবো তো আন্টি? হ্যাঁ পারবে, হেসে বলল কেরি। তবে আমার সামনে, ওদের সঙ্গে একা খেলার চেষ্টা করো না। ভিকি চলে গেল। পাথরে ঘেরা ছোট একটা ডোবার মতো খাঁড়ির সঙ্গে সাগরের যোগাযোগ করে দিয়ে সি লায়নের থাকার জায়গা করে দিয়েছে বিগ ও রানা। ট্যাঙ্কের পাশে একটা ছাউনিও তুলে দিয়েছে। ওটাতে ঢুকে এক বালতি মাছ নিয়ে এলো কেরি। ডাকলো, এসো মেয়েরা, খেতে এসো। পাথর থেকে পিছলে পানিতে নেমে পড়লো লায়নগুলো। অধৈর্য ভঙ্গিতে ডাকাডাকি করতে করতে সাঁতরে এলো ট্যাঙ্কের কিনারে। সারি দিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রত্যেককে একটা করে মাছ দিল কেরি। খাওয়া শেষ হলে আরেকটা, তারপর আরো একটা। 5টা করে মাছ খাওয়ানোর পর ওদের মাথায় হাত বুলিয়ে কানের পিছন চুলকে আদর করে দিল। বালতিটা ছাউনিতে রেখে ফিরে এলো কেরি। রানাকে বলল, জায়গাটা সত্যিই খুব সুন্দর, সেজন্যই তো লিজ নেয়ার লোভ সামলাতে পারিনি।
হেসে রানা বলল, পছন্দ আছে আপনার। আপনি কি শুধু হাঙরের ওপরে পিএইচডি করছেন, নাকি তিমিও আপনার? কোনো কিছুর ওপরেই পিএইচডি করিনি আমি। অবাক হয়ে তাকিয়ে রইল কেরি। করেননি? তাহলে ওদের সম্পর্কে পত্রিকায় এত বিচিত্র তথ্য জানান কি করে? আমি আসলে বলতে পারেন একজন সাগর প্রেমিক। তাছাড়া হাঙর, তিমি, স্কুইড, জায়ান্ট অক্টোপাস, সাগরের সব রকম প্রাণীতে আমার আগ্রহ আছে। মাঝে মাঝে ডুব দিয়ে ছবি তুলি, নজর রাখি। ধরতে পারেন স্রেফ বিনোদনের জন্যে। ওসব প্রাণীর যেসব ব্যাপার অবাক করে আমাকে, তথ্যটুকু রেখে পত্রিকায় পাঠাই, অনেকটা খেয়ালের বসে। ওরা ছেপে দিয়েছে সেসব। ছাপবে ভাবিনি। না ছাপার কোনোই কারণ নেই। ওসব তথ্য পড়ে আমার তো মনে হয়েছিল, শুধু আমারই বা কেন, যে কারোরই মনে হবে হাঙর ও তিমির ওপর একাধিক ডক্টরেট করেছেন বুঝি। রানা হাসল, ভুরু নাচালো। তাহলে পিএইচডি না করেও কিছু কিছু বিষয়ে জ্ঞান অর্জন করা যায়? জবাব দিতে একটা মুহূর্ত দ্বিধা করল কেরি। হাসল। যায় যে, তার জলজান্ত প্রমাণ তো সামনেই উপস্থিত দেখছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার করার পর আরো 5 বছর লেগেছে আমার ডক্টরেট করতে। অথচ আপনি... হয়েছে হয়েছে, বেশি প্রশংসা করলে অহংকারে ফেটে যেতে পারি। তাড়াতাড়ি কেরিকে থামিয়ে দিল রানা। এখানে কাজ শেষ হয়েছে আপনার? আপাতত। চলুন তাহলে বাড়ি ফেরা যাক। একসঙ্গে পাহাড় বেয়ে উঠতে শুরু করলো দুজনে। এখন কি করছেন? কেরি জিজ্ঞেস করল। এবার একটা হোয়াইট শার্ক খুঁজে পেয়েছি, বিশাল। গায়ে ট্রান্সমিটার লাগিয়ে নজর রাখছিলাম। আমাদের সেন্সরটা পানির নিচে কোনো কিছুতে আটকে যাওয়ায় আর পিছু নিতে পারেনি। আবার খুঁজে বের করতে পারবেন? মজা হবে তাহলে। মনে হয় পারবো। দাঁড়িয়ে গিয়ে কেরির দিকে তাকালো রানা। কিন্তু আমি ভেবেছিলাম শুধু তিমির ব্যাপারেই আগ্রহী আপনি। বিষয়বস্তুর বৈচিত্র্য বাড়াতে অসুবিধে কোথায়? তা নেই, রানা বলল। বরং আপনি হাঙরের প্রতি আগ্রহী হলে দারুণ হবে। অনেক কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে। হাঙরের বেলায়ও কি সি লায়ন ব্যবহার করা যাবে? পরীক্ষা করে দেখতে হবে। সি লায়নগুলোকে ব্যবহার করে এতটাই সুফল পেয়েছি, সাগরের অন্য প্রাণীর প্রতিও আগ্রহ জন্মাচ্ছে। ওগুলোর ছবিও তুলতে চাই। সি লায়নের বিশেষ সুবিধাটা কি? আপনি তো জানেনই, গভীর পানিতে ডুব দিয়ে ছবি তোলার জন্য সাবমার্সিবল ব্যবহার করতে হয়, কেরি বলল। মানুষের তৈরি ওই জিনিসটাকে সহজভাবে নিতে পারে না জলচর জীবেরা। কাছে গেলেই সতর্ক হয়ে যায়। আচার আচরণ আর স্বাভাবিক থাকে না। কিন্তু সি লায়ন ওদেরই মতো সামুদ্রিক প্রাণী হওয়াতে কাছে ঘেঁষতে দিতে আপত্তি করে না, সতর্কও হয় না। ওদের ক্রিয়াকর্মের স্বাভাবিক ছবি পাওয়া যায়। তাছাড়া সাবমার্সিবলের খরচও অনেক। সি লায়ন পোষার খরচ সেই তুলনায় অনেক কম। প্রতিদিন কয়েক কেজি মাছ খাওয়ালেই হয়ে যায়। একটু থেমে কেরি বলল, ও ভালো কথা। একটা স্পটার প্লেন ভাড়া করে রেখে এসেছি তিমি খোঁজার জন্য। আজ বিকেল থেকেই কাজ শুরু করবে পাইলট। প্লেন? কুঁচকে গেল রানার ভুরু। তার মানে অনেক টাকা অনুদান পেয়েছেন? অত টাকা দিল কোন ইউনিভার্সিটি? আমি তো জানতাম ওরা যা দেয় তাতে বোর্ড ভাড়ার টাকাও হয় না। না, হয় না। যে ধরনের গবেষণা করি ওদের টাকায় সত্যিই করা সম্ভব হতো না। এজন্যে আমি আমার পূর্বপুরুষদের কাছে ঋণী। প্রচুর টাকা জমিয়ে রেখে গেছেন তারা। এত বেশি যে 2 হাতে খরচ করেও শেষ করতে পারবো না। আমার দাদার বাবার বাবা ছিলেন তিমির তেল ব্যবসায়ী। তার ছেলে যখন বুঝলেন তিমির তেলের দিন শেষ, তখন অন্য তেলের ব্যবসা শুরু করলেন, পেট্রোলিয়াম। যে প্রাণীদের বাঁচাতে আমি টাকা খরচ করছি সেটার ভিত রচনা করে গেছে ওদেরই পূর্বপুরুষরা, নিজেদের জীবন দিয়ে। ভাবলে কেমন লাগে না? রানা মাথা ঝাঁকালো। পাহাড় চূড়ার ছোট্ট বাড়িটাতে পৌঁছলো দুজনে। ডিকম্প্রেশন চেম্বার যেটাতে রয়েছে, এখানেই কেরির থাকার ব্যবস্থা করা হয়েছে। একটা বেডরুম, একটা রান্নাঘর। লিভিং রুমটাকে ডিকম্প্রেশন চেম্বার বানিয়ে ফেলাতে আরেকটা বেডরুমকে বসার ঘর হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনার খিদে পায়নি? রানা জিজ্ঞেস করল। খাবার আনতে বলবো? পরে, কেরি বলল। আগে একটা জিনিস দেখাতে চাই আপনাকে। কি? আসুন দেখাচ্ছি। রানাকে বাড়ির পেছনে নিয়ে এলো কেরি। হাত তুলে ঢালের নিচে দেখালো, ওই যে।
খাঁড়ির কিনারে একটা চ্যাপ্টা পাথরের উপর রাখা জিনিসটা দেখে অবাক হলো রানা। অতিরিক্ত ভারী, কেরি বলল। তুলতেও কষ্ট, নামাতেও কষ্ট, তাই ওখানেই রেখে দিতে বলেছি মিস্টার বিগকে। জিনিসটা একটা অ্যান্টি শার্ক কেস, অ্যালো স্টিলের দণ্ড আর ইস্পাতের জাল দিয়ে তৈরি একটা খাঁচা। 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া ও 7 ফুট উঁচু। ছাতের কাছে খাঁচার ভেতরে দুটো ক্যামেরা পোর্ট, 1 ঘনফুট সাইজের দুটো বাক্স। ওগুলোর ভেতরে ভিডিও ক্যামেরা রেখে ছবি তোলা যায়। খাঁচার উপর 2 প্রান্তে ঝালাই করে লাগানো দুটো ফ্লোটেশন ট্যাঙ্ক, তামার ফিটিংস। ওগুলোর মধ্যে বাতাস থাকে। পানির নিচে খাঁচার ভারসাম্য বজায় রাখার কাজ করে ওগুলো। ছাদে ঢাকনা লাগানো ফোকর আছে, সেখান দিয়ে ঢুকতে হয়। হাঙর গবেষকদের জন্য এই ধাতব খাঁচা খুব জরুরি একটা জিনিস। খোলা সাগরে নেমে হাঙর দেখার সময় এই খাঁচার ভেতরে থাকাটা অনেক বেশি নিরাপদ। খাঁচার শিক ভেঙে সহজে মানুষের উপর হামলা চালাতে পারে না হাঙর। বড় আকারের টাইগার শার্ক কিংবা গ্রেট হোয়াইটেরাও যাতে কামড় দিয়ে ভাঙতে না পারে, সেরকম মজবুত করেই তৈরি করা হয় এইসব খাঁচা। ভালো নতুন একটা খাঁচার দাম $25,000 থেকে $1,00,000 পর্যন্ত। কেডি যেটা নিয়ে এসেছে সেটা সত্যিই ভালো জিনিস, অনেক দামি। রানা ঢাল বেয়ে নামতে শুরু করলো। কিন্তু আপনি এত দাম দিয়ে? কিনিনি, রানার সঙ্গে নামতে নামতে জবাব দিল কেরি। এটা আমার এক্স হাজব্যান্ডের জিনিস। ম্যাকো শার্ক ফটোগ্রাফার হতে চেয়েছিল, পারেনি। হাঙরের ছবি তুলতে কষ্ট হয়, ধৈর্যও দরকার। হাঙর বাদ দিয়ে শেষে ভোঁদড়ের দিকে ঝুঁকল, কিন্তু ওখানেও ব্যর্থ। শেষে শুরু করলো পরকীয়া প্রেম। এতে সফল না ব্যর্থ তা ওই মেয়েরাই বলতে পারবে। তারপর আর কি, ছাড়াছাড়ি। ডিভোর্সের পর ও নিয়ে গেল আমাদের টয়োটা গাড়িটা, আমি নিলাম খাঁচাটা। পড়েছিল, আপনার কাজে লাগবে মনে করে নিয়ে এসেছি। খুব ভালো করেছেন, অনেক সুবিধে হবে আমার মেয়েটার কাছে যেতে। দারুণ কাজের জিনিস। আমি নিজেই একটা কিনবো ভাবছিলাম। আমি এখনই চেক লিখে দামটা। কিসের দাম? বিনা খরচায় আমার ছবি তোলার ব্যবস্থা করে দিলেন, কিছুই নিতে চাইলেন না। ধরে নিন এটা আমার তরফ থেকে সামান্য উপহার। রানা খুশি মনে ধন্যবাদ জানালো, কিন্তু কেরি ধরল ওকে ক্যাচ করে। মেয়ে মানে? আরে, অবাক হওয়ার ভান করলো রানা। আপনার 4 থাকতে পারে আর আমার একটাও থাকতে পারবে না। কিন্তু কোনো মেয়ের কাছে যেতে খাঁচা লাগবে কেন আপনার? আমরা কি বাঘ ভালুক? না না, আমার ওই প্রেমিকাটা প্রেগন্যান্ট, খালি খাই খাই করে। 16 ফুট লম্বা, 1 টন ওজন। কেরি হেসে উঠল, বুঝে ফেলেছে। হোয়াইট বুঝি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার মতো কালা আদমি না। কেরি আবার হাসল, বলল, খাঁচায় ঢুকে পানিতে নামলে ওকে দেখতে অনেক সুবিধে হবে আপনার। কি হবে না? হ্যাঁ, খুব সুবিধে হবে। মাথা ঝাঁকালো রানা। খাঁচার কাছে এসে শিকগুলোতে হাত বুলিয়ে দেখল। ঝালাই করা জোড়াগুলো পরীক্ষা করল। খুবই ভালো জিনিস। পছন্দ হয়েছে? যাক, শুনে ভালো লাগলো। আজই বেরোনো যাবে, কি বলেন? আজ? কেন, অসুবিধে আছে? রানা ঘড়ি দেখল, নিজেকেই যেন বোঝালো 7-8 ঘন্টা সময় আছে অবশ্য। অনেক সময়। কত দূর যেতে হবে? বেশি না, ঘন্টাখানেকের পথ। বোঝার ভারে বোটের খোলের ওয়াটার লাইন পানিতে ডুবে গেছে। প্রচুর মালপত্র তোলা হয়েছে, খাবার পানি, ছবি তোলার ও ডাইভিংয়ের নানা রকম যন্ত্রপাতি, কয়েল করা রাবার মোড়া তারের মাথায় সেন্সর ছাড়াও বোটের পেছন দিকে রাখা হয়েছে 200 পাউন্ড ওজনের খাঁচাটা। কপিকলের সাহায্যে তুলেছে বিগ ও রানা। এছাড়া রয়েছে কেসে ভরা 4টে ভিডিও ক্যামেরা, একটা ভিডিও টেপ রেকর্ডার, 8টা স্কুবা ট্যাঙ্ক, সি লায়নগুলোর খাওয়ার জন্য 50 কেজি ছোট মাছ, 3টে 10 গ্যালনের টিনে ভরা ছোট ছোট টুকরো করা পচানো ম্যাকারেল ও টিউন। এত দুর্গন্ধ, পানিতে ছড়িয়ে কয়েক মাইল দূর থেকেও হাঙরকে টেনে আনা যাবে। 2টো 20 কেজি বাক্স ভর্তি বরফ দিয়ে রাখা বেইট ফিশ এখন খোলা ডেকে রোদে রেখে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। ব্যাগে ভরা 3টে ওয়েটস্যুট, মাস্ক ও ফ্লিপার, 1 কুলার ভর্তি সোডা ও আন্টির বানিয়ে দেয়া 1 গাদা স্যান্ডউইচ।
বোটের সামনের দিকে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে সি লায়নগুলো। বারবার হাস্যকর ভঙ্গিতে মাথা ওঠাচ্ছে নামাচ্ছে, উত্তেজনায় কাঁপছে, লম্বা লম্বা গোঁফ। মাথা চাপড়ে আদর করে দিল কেরি। ওগুলোর পাশে হাঁটু গেড়ে বসলো ভিকি। কেরিকে জিজ্ঞেস করলো, আমার আদর করাতে কোনো অসুবিধে হবে? না, কেরি বলল। কিন্তু এত অস্থির কেন? বোট জিনিসটা ওদের পরিচিত। বোটে ওঠা মানেই কাজে যাওয়া বোঝে, আর সেটাই করতে চাইছে এখন। অপেক্ষা করতে রাজি নয়। বেশি উত্তেজনা সহ্য করতে পারে না ওরা। কাজ না দিয়ে বসিয়ে রাখলে বিরক্ত হয়। সাবধানে একটা লায়নের দিকে হাত বাড়ালো ভিকি। কানের পিছনে চুলকানোর জন্য মাথা নামিয়ে দিল লায়নটা। ভিকি জিজ্ঞেস করলো, এটার নাম কি? রিটি। আমাকে বোধহয় অপছন্দ করে না। কেরি হাসল, না করে না। রিটি আদর নিচ্ছে দেখে কাজ ঘেঁষে এলো আরেকটা, তারও আদর চাই। ফ্লাইং ব্রিজে রয়েছে বিগ। ইঞ্জিন রিভার্স দিয়ে পিছাতে লাগলো বোট। লগি হাতে পেছনে দাঁড়ানো রানা। বোটের গলুই পাথরে ঘষা লাগার উপক্রম হতেই ঠেলে সরিয়ে দিচ্ছে। খাঁড়ি থেকে বোটটা বেরিয়ে এলো। খোলা সাগরের দিকে নাক ঘুরিয়ে সামনে এগোলো বিগ। পুলপিট থেকে এসে কেবিনে ঢুকলো রানা। একটু পরেই বেরিয়ে এসে কেরিকে জানালো, আপনার স্পটার প্লেনের পাইলট রেডিওতে খবর পাঠিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যেই আকাশে উঠে তিমি খোঁজা শুরু করবে। চ্যানেল 27-এ যোগাযোগ করতে বলে দিলাম। ফ্লাইং ব্রিজের দিকে মুখ তুলে তাকালো ও। বিগ, 16 চ্যানেলে পুলিশ একটা বুলেটিন পাঠিয়েছে। একটা ছেলের খোঁজ পেলে জানাতে বলেছে। কি নাম? বিগ জিজ্ঞেস করলো। পিটার সোয়ানসন, জর্জ অ্যাংলারের বোটের মেইট। বোট থেকে নাকি পড়ে গেছে ছেলেটা। অ্যাংলার বলেছে অনেক খোঁজাখুঁজি করেছে, পায়নি। ব্লক আইল্যান্ডের দক্ষিণ পাশ ঘেঁষে এগোনোর সময় ভিকিকে কয়েকটা মাছ দিল কেরি, লায়নগুলোকে খাওয়ানোর জন্য। তারপর রানার পাশে এসে দাঁড়ালো। দ্বীপ থেকে চোখা হয়ে বেরোনো একটা সৈকতের পাশ ঘুরে এগোলো বোট। সৈকতে 20-25 জন মানুষ দেখতে পেল। বাতাসে ফোলানো রবারের ওয়াটার উইং পরা বাচ্চারা খেলছে ঢেউয়ের মধ্যে। সার্ফ লাইনের অন্য পাশে 20 গজ দূরে সাঁতার কাটছে মাথায় বেদিং ক্যাপ পরা দুজন বয়স্ক লোক। একটা টিনেজার ছেলে অলস ভঙ্গিতে চিত হয়ে শুয়ে আছে সার্ফবোর্ডের ওপর। সৈকত থেকে 100 গজ দূরে কপিকলের সাহায্যে পানি থেকে লবস্টার পট তুলছে একজন চিংড়ি শিকারী। ইঞ্জিনের শব্দে ফিরে তাকালো। ওর দিকে হাত নাড়ল রানা। লোকটাও হাত নেড়ে জবাব দিতে গিয়ে আচমকা থেমে গেল। রানাকে চিনতে পেরে ঘুষি দেখালো। বাহ, দারুণ জবাব তো, কেরি বলল। রানা হাসল। ওর নাম জন্টি গ্রাহাম। আমি দ্বীপটা লিজ নেয়াতে হাতে গোনা যে 2-4 জন আমার শত্রু হয়েছে, ও তাদের একজন। শত্রুতা কেন? আমি অসপ্রি আইল্যান্ড লিজ নেয়ার আগে দ্বীপটাকে ক্যাম্প হিসেবে ব্যবহার করত জন্টি। চিংড়ি রাখার স্টোর বানিয়েছিল, জঞ্জাল ফেলারও জায়গা। দ্বীপে ঢোকার চ্যানেলে প্রচুর চিংড়ি পড়ে, ওখানে ফাঁদ পাত। বোটের প্রোপেলারে ফাঁদের দড়ি জড়িয়ে গিয়ে অসুবিধে করে। প্রথমে কিছু বলিনি, ভেবেছি আপনিই চলে যাবে, কিন্তু গেল না। গত বছর বেড়াতে এসে দেখি ফাঁদের সংখ্যা ও জঞ্জাল আরও বেড়েছে। আমার উপস্থিতি কেয়ার করছে না, বরং মস্তানির ভঙ্গি নিয়েছে। ওকে এই দ্বীপে বর্জ্য ফেলতে আর ফাঁদ পাততে নিষেধ করে দিলাম, শুনল না। কোস্টগার্ডকে জানালাম। ওরা বলল এত সাধারণ ব্যাপারে ওদের মাথা ঘামানোর সময় নেই, আমাদেরই মিটমাট করে নিতে হবে। শেষে তাই করতে হলো। একদিন সমস্ত ফাঁদ তুলে চিংড়িগুলোকে ছেড়ে দিয়ে বয়াসহ ফাঁদগুলো এখানে ফেলে রেখে গেলাম। খুঁজে বের করতে পুরো 2 সপ্তাহ লেগেছিল ওর। ও বুঝেছে আমিই করেছি। আমাকে অকথ্য ভাষায় গালাগাল করল। আমি কিছু বলার আগেই হুমকি দিল বিগ, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দেবে। গালাগাল বন্ধ করলো জন্টি। চ্যানেলে আর ফাঁদ পাততে গেল না। আবার যদি তুলে ফেলে দিই। তবে আসল কারণ হলো, যখন দেখলো এখানেও ভালো চিংড়ি পড়ে, অকারণে আর ঝামেলা করতে চায়নি। এখন তাহলে রাগ দেখাচ্ছে কেন? আক্রোশে আমার উপর প্রতিশোধ নিতে পারেনি তাই। রানা ফিরে তাকালো। দূরে ব্লক আইল্যান্ডকে দেখে এখন মনে হচ্ছে পানিতে পিঠ ভাসিয়ে রাখা একটা ধূসর সামুদ্রিক প্রাণী। কিছু দূর গিয়ে থ্রটল টেনে গতি কমালো বিগ। ইঞ্জিন নিউট্রাল করল। কেরিকে রানা বলল,
এসে গেছি। এখানে? চারপাশে তাকাচ্ছে কেরি। কই, কিছুই তো দেখছি না। একটা পাখি নেই, একটা মাছ নেই, কিচ্ছু না, শুধু শূন্য সাগর। আপনার তাই মনে হচ্ছে, হাসল রানা। কিন্তু আমি জানি ওরা এখানেই আছে। কারা? হাঙর। বোটটাকে দ্রুত পূব দিকে চলে যেতে দেখল জন্টি গ্রাহাম। সাদা খোলটাকে ধীরে ধীরে যেন গিলে নিল সাগরের ঢেউ। এক সময় আর কিছুই দেখা গেল না, মাঝে মাঝে ইস্পাতের ফ্লাইং ব্রিজে রোদের ঝিলিক ছাড়া। মনে মনে গালি দিল জন্টি। ইস, যদি ডুবে যেত বোটটা। মনে মনে বলল, ঈশ্বর, ডুবিয়ে দাও, পাথরের খোঁচা লাগিয়ে তলা ফুটো করে দাও। না না, আগুন লাগিয়ে দাও, তাহলে বেশি কষ্ট পেয়ে মরবে হারামজাদা বিদেশিরা। সঙ্গে বিগটাও মরুক, ওটাও কম পাজি না। তবে ওই ছেলেটা সত্যিই ভালো, ওটাকে বাঁচিয়ে রেখো প্রভু। ফাঁদগুলো যখন তুলে সরিয়ে দেয়া হয়েছিল, নিজেই দ্বীপে গিয়ে আগুন লাগানোর কথা ভেবেছিল ও। কিন্তু ওই কিংকংটার কথা ভেবে সাহস পায়নি। এক হাতে গলা টিপে ধরলেই। নিজে কিছু করতে না পেরে এখন শুধু অভিশাপ দেয় জন্টি, ঈশ্বরের কাছে নালিশ জানায়। একটা বয়ার দিকে এগোলো ও। বয়ায় লম্বা দড়ি বেঁধে দড়ির অন্য মাথায় কাঠ ও তার দিয়ে তৈরি খাঁচার মতো ফাঁদগুলো পানিতে ফেলে রাখে। ফাঁদে ঢোকার পথ আছে, সেই পথ দিয়ে ঢোকা গেলেও বেরোনো যায় না। ফাঁদের ভিতর টোপ থাকে। খাবারের লোভে ভেতরে ঢোকে চিংড়ি, আটকা পড়ে। বোট হুক দিয়ে বয়াটা বোটে তুলে আনলো জন্টি। দড়িটা পরিয়ে দিল কপিকলের চাকায়। বয়া থেকে দড়ি খুলে একটা ড্রামে পেঁচালো। ইঞ্জিন চালু করে দিতেই ঘুরতে শুরু করলো ড্রাম। খাঁচাটা তুলে আনছে। বোটের কিনার দিয়ে ঝুঁকে তাকিয়ে রইল জন্টি। ফাঁদটা পানির ওপর উঠে আসতেই ইঞ্জিন বন্ধ করে দিল। হাত দিয়ে বোটের কিনার পার করিয়ে এনে ডেকে রাখলো খাঁচাটা। ভিতরে দুটো চিংড়ি শুন নাড়ছে। একটা চিংড়ি 2 পাউন্ডের, উপযুক্ত শিকার। দরজা খুলে শক্ত দাঁড়া এড়িয়ে মাথা ধরে চিংড়িটাকে বের করে আনলো ও। ডেকে রাখা বাক্সে ছুঁড়ে ফেলল। অন্য চিংড়িটা বেশি ছোট, চিংড়ি শিকারীদের ভাষায় শর্ট, অর্থাৎ কিশোর চিংড়ি। এগুলো ধরা পড়লে বড় হওয়ার জন্য সাগরে ফেলে দেয়াই নিয়ম। ফেলবে কি না ভাবলো একবার, পরক্ষণে মনে হলো বড় হয়ে আবার ওর ফাঁদেই ধরা পড়বে ওটা তার নিশ্চয়তা কি? অন্য কারোর ফাঁদে পড়তে পারে, সামুদ্রিক প্রাণীতে খেয়ে ফেলতে পারে। অত ভবিষ্যতের আশায় থেকে লাভ নেই, যা পাওয়া গেছে সেটারই সদ্ব্যবহার করা ভালো। চিংড়িটাকে টান দিয়ে বের করে এনে এক মোচড়ে ধড় থেকে মাথাটা আলাদা করে পানিতে ছুঁড়ে ফেলল। মগজটা তখনও মরেনি। সুঁড়, পা, দাঁড়া নাড়তে নাড়তে ডুবে গেল মাথাটা। ধড়টা কাটিং বোর্ডে ফেলে রাখলো ও। পরে খোসা ছাড়িয়ে লবস্টার স্যালাদ বানানোর জন্য বিক্রি করতে পারবে। নিজের বুদ্ধিকে বাহবা দিল, ছেড়ে না দিয়ে খুব ভালো কাজ করেছে। ফাঁদে নতুন টোপ ভরল ও। দরজা লাগালো, দড়ি ধরে রেখে নৌকার কিনার থেকে পানিতে ঠেলে ফেললো ফাঁদটা। আস্তে আস্তে ছাড়তে লাগলো দড়ি, যতক্ষণ না ঢিল হয়ে এলো। তলায় পৌঁছেছে ফাঁদ। বয়াটা তুলে নিয়ে পানিতে ফেললো। ইঞ্জিন চালুই আছে। গিয়ার দিয়ে বোট নিয়ে এগোলো পরের ফাঁদটার দিকে। 10টা ফাঁদ তুলল জন্টি, আরো 10টা বাকি। ইতিমধ্যেই 18টা চিংড়ি জমা হয়েছে বাক্সে। বাকি ফাঁদগুলো তুললে কম করেও 30টা তো হবেই, বেশিও হতে পারে। একদিনের জন্য যথেষ্ট। পরের বয়াটার কাছে পৌঁছলো জন্টি। নিউট্রাল করলো ইঞ্জিন। বোটের কিনার দিয়ে উঁকি দিয়ে নিচে তাকালো। বয়াটা তুলে এনে বোটের ডেকে ফেলল। দড়িটা কপিকলের সাহায্যে টেনে তুলতে শুরু করলো। তীরের দিক থেকে একটা চিৎকার কানে আসতে মুখ ফিরিয়ে তাকালো। সোনালি চুলওয়ালা একটা টিনেজ মেয়েকে তাড়া করেছে তার বয়ফ্রেন্ড। বালির ওপর দিয়ে ছুটছে দুজনে। বিকিনি না কি যেন বলে ওই জিনিস পরেছে মেয়েটা, গায়ের বেশিরভাগ খোলা। এর চেয়ে নগ্ন আর হওয়া যায় না, মনে মনে বলল জন্টি। মেয়েটার প্রায় উলঙ্গ দেহটাকে চোখ দিয়ে যেন গিলতে লাগলো। হঠাৎ দাঁড়িয়ে গেল মেয়েটা, ঘুরে দাঁড়িয়ে লাথি মেরে বালি ছিটাতে লাগলো ছেলেটাকে লক্ষ্য করে। হেসে চিৎকার করে মেয়েটাকে কি যেন বলতে বলতে 2 হাত বাড়িয়ে এগিয়ে গেল ছেলেটা।
কিন্তু মেয়েটা ধরা দিল না। সাঁই করে পাশ কাটিয়ে সরে দৌড়ে গিয়ে ঝাঁপ দিল পানিতে। ঢেউয়ের সীমানার বাইরে চলে যাচ্ছে মেয়েটা। ছেলেটাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলছে। পৌরুষে লাগলো ছেলেটার। সেও ঝাঁপ দিল পানিতে। সাঁতরে চলে গেল মেয়েটার কাছে। কয়েক মুহূর্ত দাপাদাপি করে চিত হয়ে থেকে জোয়ারে গা ভাসিয়ে দিল দুজন। ঢেউ ওদের ঠেলে নিয়ে চলল তীরের দিকে। ওদের দিক থেকে চোখ সরায়নি জনটি। ফাঁদটা উঠে এসে নৌকার খোলে বাড়ি খেতে যেন হুঁশ ফিরল। দড়িটা যতদূর সম্ভব নৌকার কিনার থেকে সরিয়ে টেনে খোলের নিচ থেকে বের করে আনলো ফাঁদটা। পানির ওপর তুলল। অবাক হয়ে রইল ফাঁদটার দিকে। ফাঁদের একটা অংশ গায়েব। ছেঁড়া তারের মাথায় আটকে থেকে ঝুলছে ভাঙা কাঠি। ও ভেতরে তাকালো। টোপ নেই, চিংড়ি নেই, কিছুই নেই। চিংড়ির দুটো ছেঁড়া পা পড়ে আছে কেবল ভাঙা ফাঁদের ভেতর। কার কাজ? জনটি ভাবছে। অন্য কোনো চিংড়ি শিকারি করেনি, তাহলে সহজ কাজটাই করত। ফাঁদ তুলে দরজা খুলে চিংড়িগুলো বের করে নিয়ে আবার ফাঁদটা পানিতে ছুঁড়ে ফেলত। হাঙর হতে পারে, কিন্তু হাঙরকে এভাবে ফাঁদ ভেঙে চিংড়ি নিয়ে যেতে আজ পর্যন্ত কখনো দেখেনি ও। চিন্তিত ভঙ্গিতে দড়ি খুলে নিয়ে ভাঙা ফাঁদটা পানিতে ফেলে দিল জনটি। দড়ির মাথাটা হাতে নিয়ে নৌকার পেছনে হেঁটে গেল নতুন আরেকটা ফাঁদে বাঁধার জন্য। সঙ্গে সব সময় 4টে বাড়তি ফাঁদ রাখেও। দুর্ঘটনা ঘটেই থাকে। ফাঁদ চুরি হয়, প্রোপেলারে লেগে দড়ি কেটে গিয়ে হারিয়ে যায়, ঝড়ের সময় বয়া ভেসে চলে যায়, সঙ্গে ফাঁদটাকেও নিয়ে যায়। নতুন ফাঁদে দড়ি বেঁধে ভিতরে টোপ রেখে পানিতে ঠেলে ফেলল জনটি। তারপর গেল আরেকটা ফাঁদের কাছে। তুলে দেখে এটারও আগেরটার মতোই অবস্থা। কে যেন টেনে দরজাটা ছিঁড়ে খুলে ফেলেছে। ভিতরে চিংড়ি নেই। হাঙরের কাজ আর ভাবতে পারছে না ও। হাঙর হলে ফাঁদটা কামড়ে দলা মোচড়া করত, কিংবা কেটে ফেলে ভিতরের চিংড়িগুলো নিয়ে চলে যেত। ফাঁদটা আস্ত রেখে শুধু দরজা খুলে চিংড়ি চুরি করার সাধ্য নেই হাঙরের। হাঙর না হলে কিসে করল? অক্টোপাস? সুর দিয়ে আর যাই করুক, চিংড়ির খাঁচার দরজা খুলতে পারবে না। জায়ান্ট ইল, বড় স্কুইড, কেউই পারবে না। খাঁচার দরজা খোলার জন্য মানুষের আঙুল দরকার। মানুষ? কোন মানুষ? মাসুদ রানা? কিংবা ওর চামচাটা বিগ ওয়াগনার? ঠিক এটাই একমাত্র জবাব। এজন্যই হাত নেড়েছে, ওকে ব্যঙ্গ করেছে। অসপ্রি আইল্যান্ডের চ্যানেল থেকে সরিয়ে সন্তুষ্ট হতে পারেনি। ওকে এলাকা ছাড়া করতে চায়। ওকে অনেক সহ্য করেছি মিস্টার ভিনদেশি, আর না। মনে মনে বলল জনটি, আমার আর কোনো ক্ষতি করার আগেই আমি তোমাকে দ্বীপ ছাড়া করব। তোমার ওই দ্বীপে আমি আগুন দেব। গায়ে পড়ে লাগতে এসেছ তো? ঠিক আছে, নিলাম আমি তোমার চ্যালেঞ্জ। প্রতিশোধ নেবার নানা রকম ভয়ঙ্কর পরিকল্পনা করতে করতে ফাঁদ বদল করে পানিতে ফেলল ও। ইঞ্জিনের থ্রটল বাড়িয়ে দিয়ে অকারণে গোঁ গোঁ শব্দ করালো। ঝাল ঝাড়ল যেন ইঞ্জিনটার ওপর। এগিয়ে চলল পরের ফাঁদটার দিকে। প্রচণ্ড রাগ যেন আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো বয়ে যাচ্ছে ওর ধমনীতে। পরের বয়াটার কাছে পৌঁছল। রেগে না থাকলে নিশ্চয়ই চোখে পড়ত বয়াটা ওঠানামা করছে, যেন নিচ থেকে কোনো কিছু দড়ি ধরে টানছে। হুক দিয়ে টেনে বয়াটা তুলে এনে ডেকে ফেলল জনটি। দড়িটা ড্রামে পেঁচিয়ে ইঞ্জিন চালু করল। ঘুরতে শুরু করলো ড্রাম। দড়িতে টান পড়ল। একপাশে কাত হয়ে যাচ্ছে বোট। ভুরু কোঁচকালো জনটি। তলায় কোনো কিছুতে আটকে গেল নাকি ফাঁদটা? না, আটকায়নি তো, উঠে আসছে। তবে মনে হচ্ছে ভার রয়েছে দড়ির মাথায়। শ্যাওলার দঙ্গলে পেঁচিয়ে গেছে হয়তো, ওর মনে হলো। 6 ফুট লম্বা একটা গ্যাপ হুঁক তুলে বোটের কিনার দিয়ে ঝুঁকে তাকালো ও। আগাছার দঙ্গল উঠে এলে হুক দিয়ে সরিয়ে তারপর ফাঁদটা তুলবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। আচমকা ঝাঁকি দিয়ে সোজা হয়ে গেল যেন নৌকাটা। ঢিল হয়ে গেল দড়ি। দ্রুত উঠে আসতে লাগলো। আগাছা বোধ হয় খসে পড়ে গেছে, হয়তো। ফাঁদটা নজরে এলো। সবুজ ধোঁয়াটে পানিতে কালো একটা ছায়া। ওটার পাশে আরো কিছু রয়েছে। শ্যাওলা নয়। জিসাস ক্রিস্ট,
চিৎকার করে উঠল জন্টি। একটা লাশ! না না, লাশও তো না, সাদা চামড়া, হাঁ করা মুখ, সাদা চোখ, হাত দুটো কুচকুচে কালো, আগুনের মাথায় বড় বড় বাঁকানো নখ। ওপরে এসেই থাবা মেরে গ্যাপ হুকটা আঁকড়ে ধরল। জন্টি চেঁচিয়ে উঠল, হুকটা টেনে আনার চেষ্টা করলো, কিন্তু হ্যাঁচকা টানে ওটা ওর কাছ থেকে কেড়ে নিল সাদা দানবটা। পেছনে উল্টে পড়ল ও, গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে। কাঁধের ধাক্কায় সামনে চলে গেল থ্রটল, শরীরটা চেপে রইল থ্রটলের ওপর। প্রচন্ড গর্জন করে উঠল ইঞ্জিন। সর্বশক্তি দিয়ে প্রোপেলার পানিতে কামড় বসানোই নিচু হয়ে গেল বোটের পেছনের অংশ। লাফ দিয়ে আগে বাড়ল বোট। উইঞ্চ থেকে তীব্র গতিতে সরে যাচ্ছে দড়িটা। নৌকার কিনার টপকে উড়ে গিয়ে পড়ল পানিতে। নড়ছে না জন্টি, একই ভঙ্গিতে পড়ে থেকে চিৎকার করছে। নিজের চিৎকারেই সম্বিত ফিরল এক সময়। থ্রটল থেকে উঠে দাঁড়িয়ে হুইল ধরল, ফুল স্পিডে রাখলো ইঞ্জিন। বারবার পেছন ফিরে তাকাচ্ছে, আতঙ্কিত হয়ে দেখছে বোটের পেছন দিয়ে উঠে ওকে ধরতে আসছে কিনা দানবটা। 500 গজ মতন এগিয়ে থ্রটল টেনে কিছুটা গতি কমালো। ইঞ্জিনের রেভ রাখলো 1500-তে, যাতে যে কোনো মুহূর্তে বোটের গতি 12 থেকে 15 নটে তুলে দিতে পারে। আবার মনে হচ্ছে যা দেখেছে ঠিক দেখেনি, দুঃস্বপ্নের মধ্যে রয়েছে। আর একটু হলেই ধরে ফেলেছিল ওকে দানবটা। মেরুদণ্ডে বয়ে গেল ঠান্ডা ভয়ের স্রোত। বমি পাচ্ছে। চিংড়ি তুলতে যেয়ে আর সাহস হলো না, বাড়ি ফিরে চলল।